আপনার দেশ সাইজে ছোট হতে পারে, অ্যাসেটও কম থাকতে পারে, আর দুর্নীতি আর প্রাকৃতিক দুর্যোগে তলাবিহীন ঝুড়ি এই ধরনের আখ্যাও পেতে পারে। কিন্তু তারপরেও একটা জিনিস দুনিয়ার সব সুপার পাওয়ারের সামনে আপনাকে একটু হলেও গুরুত্বপূর্ণ করে তুলতে পারে, সেটা হচ্ছে আপনার ভৌগোলিক অবস্থান। এই কারণেই বাংলাদেশ তুলনামূলকভাবে পৃথিবীর অনেক উন্নত দেশ থেকে পিছিয়ে থাকলেও এশিয়ার পলিটিক্সে একটা বড় রোল তো প্লে করেই। কিন্তু আজকের ভিডিও আমাদের বাংলাদেশ নিয়ে না, আজকের ভিডিও যেই দেশ নিয়ে সেই দেশের 90% জায়গা থাকার অযোগ্য, আর এই দেশের 83% মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে, আর এর চারপাশের প্রতিটা দেশই পলিটিক্যালভাবে আনস্টেবল, আর কয়েকটাই আবার জঙ্গি সংগঠনদেরও কার্যক্রম বেশ শক্তভাবেই চলে। কিন্তু তারপরেও আমেরিকা থেকে শুরু করে ব্রিটেন, ফ্রান্স, চায়না, রাশিয়া, ইভেন ইন্ডিয়া পর্যন্ত এই দেশে তাদের মিলিটারি বেস বসাতে চায় আর তাদেরকে সো কল্ড সাহায্য করতে চায়। এই দেশটার নাম হচ্ছে জিবুতি। 6টা জিবুতি দিয়ে একটা বাংলাদেশ হবে, এতই ছোট এই দেশটা। কিন্তু গত কয়েক দশক ধরে হর্ন অফ আফ্রিকার এই দেশটাতে প্রত্যেকটা গ্লোবাল পাওয়ারই তাদের কাছে রাখার জন্য ট্রাই করে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে কেন, কি কারণে এই জিবুতি ইন্টারন্যাশনাল পলিটিক্সে এতটা ইম্পর্টেন্ট, সেটা নিয়ে আজকের ভিডিও। জিওপলিটিক্স শব্দের মধ্যেই জিওগ্রাফি বা ভূগোল বিষয়টা আছে, আর এই কারণেই জিওপলিটিক্যাল ইম্পর্টেন্স দেখতে হলে আমাদের জিওগ্রাফি বা একটু ম্যাপ দেখতে হবে। চলেন, গালফ অফ এডেনের শেষে যেই দুই দেশের মধ্যে দিয়ে আমরা লোহিত সাগরে প্রবেশ করি, সেই দুইটা দেশের একটা হচ্ছে ইয়েমেন আর অন্যটা এই জিবুতি। লোহিত সাগরের এই প্যাসেজটা কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট। গ্লোবাল ট্রেডের 12% এই জায়গা দিয়ে যায়। এমনকি আপনাদের কি মনে আছে ইয়েমেনের হুতিরা যখন এই চ্যানেলটা আটকিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, কি ভয়ঙ্কর একটা গ্যাঞ্জাম লেগে গিয়েছিল পুরো ওয়ার্ল্ড ওয়াইড। আমেরিকার ইংল্যান্ডের ওয়ারশিপগুলো এই রিজিয়নে কিন্তু সবসময় ঘুরে বেড়ায়, আর এই ইয়েমেনের হুতিরা কিন্তু জিবুতির কাহিনীতেও বেশ ইম্পর্টেন্ট। সেটাই একটু পরে আসছি, আগে চলেন একটু পশ্চিমে যাই। সেখানে আছে সোমালিয়া, ইথিওপিয়া, আর অনেকেই হয়তো একটা নাম জানেন না এমন একটা দেশ, ইরিত্রিয়া। জিবুতির পাশ দিয়েই চলে যাওয়া স্ট্রেইট অফ বাব এল মেন্দা পার করেই ঐতিহাসিক সময় থেকেই রেড সি, সুয়েজ ক্যানেল ট্রেড রুটটা ধরতে হয়। অ্যান্ড যেই সোমালিয়ান পাইরাটদের কাহিনী আমরা বারবারই শুনে আসি, তাদেরও মেইন চলাফেরার জায়গা কিন্তু এইটাই। আর এই জায়গায় জিবুতি একটা সুন্দর পজিশন অফার করে যে কোনো দেশের মিলিটারি বেসের জন্য, অ্যান্ড ঐতিহাসিকভাবেই সেটা হয়ে আসছে। এখন নেক্সট কাহিনীতে যাওয়ার আগে একটা ঐতিহাসিক ইভেন্টের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। সেটা হচ্ছে স্ক্র্যাম্বল অফ আফ্রিকা। 19 শতাব্দীর শেষ ভাগ। ইউরোপিয়ান পরাশক্তিগুলোর একটাই লক্ষ্য, দুনিয়ার যতটা সম্ভব জমি নিজেদের পতাকা দিয়ে ঢেকে ফেলা। আর এই সময়টায় আফ্রিকা ছিল এক প্রকার আনক্লেমড ল্যান্ড, অন্তত ইউরোপিয়ানদের চোখে। এরা মনে করত যেহেতু কোনো আধুনিক রাষ্ট্র সেখানে নাই, কোনো ইন্ডাস্ট্রি নাই, তাই এদের নিজেদের মধ্যে ভাগ করে নেওয়াটাই খুব স্বাভাবিক একটা ব্যাপার। ঠিক যেন দুনিয়া একটা বিশাল কেক কাটা হচ্ছে যার নাম আফ্রিকা। 1884 সালে জার্মান চ্যান্সেলর অটো ভন বিসমার্ক বার্লিনে একটা কনফারেন্স ডাকে, ইতিহাসে যেটা বার্লিন কনফারেন্স নামে পরিচিত। আর এই কনফারেন্সে ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম, পর্তুগাল, জার্মানি, ইতালি সহ ইউরোপের সব বড় বড় দেশগুলো এক টেবিলে বসে ঠিক করে নেয় আফ্রিকার কোন অংশ কার হবে। স্বাভাবিকভাবেই আফ্রিকার কাউকে জিজ্ঞেস করা হয়নি, কারণ তাদের মনে হয়েছে ওই সব জায়গায় কোনো মানুষ থাকে না, ওখানে কেবলমাত্র আনক্লেমড ল্যান্ড আছে ইউরোপিয়ানদের জন্য। এভাবেই শুরু হয় স্ক্র্যাম্বল ফর আফ্রিকা। ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে এক ভয়ঙ্কর দৌড়, কারা কত বেশি আফ্রিকান অঞ্চল দখল করতে পারে সেই প্রতিযোগিতার। আর এই দৌড়ে বেলজিয়াম কঙ্গোকে নরক বানিয়েছিল, সেটা আপনারা এই ভিডিও দেখলেই জানবেন। সাথে ফ্রান্স সাহেল অঞ্চল জুড়ে তাদের রাজত্ব গড়ে তোলে। ব্রিটিশরা কায়রো থেকে কেপটাউন পর্যন্ত একটা লম্বা করিডোর করার স্বপ্ন দেখে, আর ইতালিও সেখানে পিছিয়ে থাকতে চায় না। ওরা চোখ দেয় হর্ন অফ আফ্রিকার দিকে, আজকের ইরিত্রিয়া আর সোমালিয়ার দিকটায়। তো এই ব্যাপারটা ব্যাপকভাবে শুরু হওয়ার জাস্ট আগে 1883 সালের দিকে ফ্রান্স জিবুতিতে তাদের কলোনি হিসেবে দাবি করে। সেই সময় জিবুতির এক পাশে ব্রিটিশ কলোনি আর অন্য পাশে ছিল ইতালিয়ান কলোনি, যেটা আগেই বললাম। মাঝখানের এই এক টুকরো জায়গা জিবুতি জোর করে নিজেদেরই করে নিতে চায় ফ্রান্স। এই ছোট জায়গাটা নিজেদের করে নেওয়াটাও ছিল এই চিন্তা থেকে যে ইতালি ব্রিটিশদের সাথে পারবে না, অ্যান্ড ব্রিটিশরা এই পুরো জায়গার নিয়ন্ত্রণ পেয়ে গেলে ট্রেডের উপর মনোপলি বসিয়ে দিবে। আর এই কারণেই ব্রিটিশরা সুয়েজ ক্যানেল কন্ট্রোল করলেও কি পরিমাণ ট্রাফিক সেখানে আসবে সেইটা থাকবে ফ্রান্সের হাতে এই জিবুতির মধ্যে দিয়ে। কিন্তু পরবর্তীতে 1960-70-এর দিকে ডিকলোনাইজেশন শুরু হলে ফ্রান্স সর্বোচ্চ চেষ্টা চালায় এই জায়গাটা ধরে রাখার। কিন্তু 1977-এ জিবুতি কিন্তু স্বাধীনতা পায়। কিন্তু ইন ট্রু ফ্রেঞ্চ ম্যানার ফ্রেঞ্চ মিলিটারি কিন্তু জিবুতি ছাড়তে চায় না,
জিবুতি স্বাধীন হলেও। উল্টো তাদের প্রভাব খাটিয়ে পার্লামেন্টের অনুমতিতে তারা সেখানে নিজেদের পার্মানেন্ট এয়ার, গ্রাউন্ড অ্যান্ড নেভির বেস বসিয়ে নেয়। এর প্রায় ২০-৩০ বছর পর 9/11-এ যখন জর্জ ডব্লিউ বুশ গ্লোবাল ওয়ার অন টেরর ঘোষণা করেন, তখন এই জিবুতির আশেপাশের দেশগুলোই হয় তার মেইন টার্গেট। অ্যান্ড জিবুতি কিন্তু এইটার মধ্যে একটা বিজনেস অপরচুনিটি দেখতে পায়। তারা নিজে থেকেই আমেরিকাকে দাওয়াত দিয়ে আনে তাদের দেশে তাদের মিলিটারি বেস বসানোর জন্য। এরপর থেকে এখন পর্যন্ত বিভিন্ন সময়ে ৮ থেকে ১১টা দেশ জিবুতিতে তাদের মিলিটারি বেস বসিয়েছে। ইভেন জাপান, যাদের মিলিটারি আসলে বলতে গেলে আমেরিকার পাপেট সোলজার ছাড়া কিছুই না, তাদেরও কিন্তু জিবুতিতে ১২ হেক্টর জায়গার উপর একটা মিলিটারি বেস আছে। অ্যান্ড এই জায়গাটাতেই অবাক করার মতো একটা কাহিনীও আছে, যেখানে সারা পৃথিবী নিজেদের দেশে ফরেন মিলিটারি প্রেজেন্স ভালোভাবে দেখে না, সেখানে জিবুতি সেটাকে ওয়েলকাম জানায়। কারণটা কি বলেন তো? কারণটা খুব ইজিলি আমাদের দেশে একটা প্রচলিত বাগধারা দিয়ে এক্সপ্লেন করা যায়। সেটা হচ্ছে অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট। যখন সব পাওয়ার হাউস এক জায়গাতে বেস বানাবে, তখন কেউই বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করবে না। আর সেকেন্ডলি, যার কিছুই নাই তার হারানোর কোনো ভয় নাই। এই দেশে ভালো কোনো ন্যাচারাল রিসোর্স ডিপোজিট নাই, যেটা কাইন্ড অফ রেয়ার আফ্রিকার কোনো একটা দেশ হিসেবে। আর থার্ডলি, এই দেশের 90% জায়গায় থাকার অযোগ্য। একে তো ফার্স্টেই বললাম এই দেশটার আয়তন অনেক বেশি ছোট, এমনকি আমাদের বাংলাদেশেরও 6 ভাগের 1 ভাগ ধরা যায়। আর তারপরও কিন্তু এখানে 90% জায়গা মানুষের থাকার অযোগ্য। মরুভূমির সাথে পানির লেয়ার অনেক কম, প্রচণ্ড গরম, আবার কোনো কোনো সময় আবার প্রবল শীত। আর এই কারণে এই দেশ দখলে নিয়ে আসলে কোনো লাভ হবে না, উল্টো লস হবে বড় বড় দেশগুলোর জন্য। কিন্তু লাভ হবে শুধুমাত্র একটা জায়গাতে, অর্থাৎ পুরা ওভারঅল দেশে তেমন কোনো লাভ করার জায়গা নাই, কিন্তু লাভ আছে কেবলমাত্র একটা জায়গাতে, আর সেখানেই প্রচণ্ড রকমের লাভ। সোমালিয়াতে আল শাবাব এখনও অ্যাক্টিভ, আর ইথিওপিয়াতে প্রাইম মিনিস্টার আবিই আহমেদের সরকার টিগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট বা TPLF এর সাথে গ্যাঞ্জামে পড়ে আছে। আর অন্যদিকে ইয়েমেনের হুতিরা তো পশ্চিমাদের ইন্টারেস্টের জন্য একটা বড় থ্রেটই বলা যায়। আর এই সব সমস্যার সমাধান হিসেবে জিবুতি যে সামনে আসতে পারে, সেই মাস্টার প্ল্যান যার মাথা থেকে এসেছিল সেই হচ্ছে জিবুতির গত 2 দশক ধরে প্রেসিডেন্ট ইসমাইল ওমার গুলিয়া। তার কারণে কিন্তু প্রায় 11টা দেশের থেকে অর্থ নিয়ে তাদেরকে মিলিটারি বেস বসাতে দিয়েছে। কিন্তু তারপরেও 11টা দেশের থেকে অর্থ পাওয়া সত্ত্বেও জিবুতি কিন্তু বেশ গরিব। হর্ন ইনস্টিটিউটের ডিরেক্টর হাসান কানানজি এর মতে, জিবুতির দিকে গ্রাউন্ড থেকে তাকালে আপনারা চোখে প্রথমেই পড়বে সেখানে মানুষেরা কি প্রচণ্ড রকমের গরিব। জিবুতির ন্যাশনাল ডেট তাদের জিডিপির 70%। চায়না থেকে রিসেন্টলি প্রচুর ইনভেস্টমেন্ট তাদের উপর আসছে, সাথে একটা স্পেশাল ইকোনমিক জোন বসেছে। আর আদিস আবাবা থেকে জিবুতির রাজধানী পর্যন্ত একটা রেল লাইনও পর্যন্ত বসানো হয়েছে। কিন্তু জিবুতির মানুষদের জীবনে কাজের কাজ কিছুই হয় নাই, উল্টা চাইনিজ লোনের বোঝা বাড়ছে দিনকে দিন। কিন্তু তারপরেও তাদের প্রেসিডেন্টের আসন কেউই নড়াতে পারে না। এই লোক এক ঢুলে অনেকগুলাই পাখি মেরেছে। স্বাভাবিকভাবেই বাইরের দেশগুলো কোনোভাবেই চাবে না যে জিবুতির পলিটিক্যাল সিনারিও চেঞ্জ হোক, কারণ তাদের নিজেদের ইন্টারেস্ট তো আছে। স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন যেই 11টা দেশের মিলিটারি তাদের সেখানে বেস বসিয়েছে, সেই 11টা দেশের কোনোটাই চাবে না যে জিবুতির পলিটিক্যাল সিনারিওতে কোনো চেঞ্জ আসুক, কারণ তারা তো এখান থেকেই লাভটা নিচ্ছে। আর এই 11টা দেশের মধ্যেই কিন্তু পৃথিবীর সবথেকে প্রভাবশালী দেশগুলোই রয়েছে। সো এদের সাপোর্ট যতক্ষণ পর্যন্ত জিবুতির প্রেসিডেন্টের আছে, লোকজনের সেখানে কি হলো, খেয়ে মরলো না খেয়ে মরলো, দে ডোন্ট কেয়ার। অর্থাৎ এই মিলিটারি বেসগুলোই বেসিক্যালি তাদের প্রেসিডেন্টকে প্রোটেক্ট করছে। আর সেকেন্ডলি, সে এখন কিন্তু চায়নাকে নিয়ে আসছে। এর কারণে অনেকেই ভাবছে যে চায়না নেক্সট গ্লোবাল সুপার পাওয়ার হতে পারে, যারা কেবলমাত্র জিবুতির ল্যান্ডকে নিজেদের মিলিটারি সাপোর্টের জন্য ব্যবহার করবে না, বরং সেখানে মরুভূমিকেও ইন্ডাস্ট্রিয়াল জোন বানাতে পারবে। গুয়েল্লা চায় তার এই ছোট দেশে যেন বিশ্বের সব পাওয়ার হাউসদেরই কিছু না কিছু স্টেক থাকে। অ্যান্ড এই মিলিটারি বেসগুলো থেকেই জিবুতি $125 মিলিয়ন বেশি আর্ন করে প্রতি বছরই। চিন্তা করে দেখেন, একটা দেশ না আছে রিসোর্স, না আছে প্রপার পপুলেশন, না আছে জমি, কিন্তু কপাল জোরে তাদের অবস্থান একটা স্ট্রেইটের পাশে, যেই স্ট্রেইট পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ। আর সেই একটা কারণেই কোনো পাওয়ার হাউসই তাদের সরাসরি ঘাটায় না, প্রত্যেকেই তাদের সেফ সাইডে থাকতে চায়, তাদের প্রেসিডেন্টকে হেল্প করতে চায়, কারণ তাদের থেকে তারাও লাভবান হবে। এই কারণে ওদের প্রেসিডেন্টকে পাওয়ার থেকে নামতে দেয় না কোনো দেশ। অ্যান্ড বছর বছর ধরে $মিলিয়ন দিয়ে আসছে তাদের প্রেসিডেন্টের কাছে। চিন্তা করে দেখেন, আফ্রিকার একটা ছোট দেশ যার কোনো রিসোর্স নাই, তার জন্য এর থেকে বেশি ইনফ্লুয়েন্সিয়াল আর কি বা হতে পারে। ওয়ার্ল্ডের সুপার পাওয়ারদের সে নাচাচ্ছে নিজের হাতের মুঠোয়, জাস্ট বিকজ তার লোকেশনটা ভালো। সো এই ছিল ভিডিও। আপনারা জানিয়েন এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। অ্যাজ ইউজুয়াল সব সোর্স নিচে দেওয়া থাকবে, আপনারা নিজেরও চেক করে আসতে পারেন। জিবুতির এই কেসটা কিন্তু বেশ ইন্টারেস্টিং আমার কাছে লেগেছে। আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান সেটাও কমেন্টে লিখে যাবেন।
জিবুতির এই মিলিটারি বেসগুলো নিয়ে, অ্যান্ড 11টা দেশ যে সেখানে আছে প্রত্যেকটাকে নিয়ে হয়তো আলাদা করে প্রত্যেকটাকে নিয়ে না, মানে স্পেসিফিক মিলিটারি সাইটটা থেকেও হয়তো আলাদা করে ভিডিও দেওয়া পসিবল। So that's all for today. Until my next upload, have a good week. Goodbye.